বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণম অমর কৃত্যুতসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্ত জাগোদীপনং বন্দে জীবন জীবনম বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 17 অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ মঙ্গলবার, ইংরেজি 2রা ডিসেম্বর 1941। ভোরে বাঁধের ধারে তাসুতে মধুময়কে ঘিরে মধুচক্র জমে উঠেছে, অর্থাৎ ঠাকুরকে নিয়ে ভক্তের সমাগম ঘটেছে। বিভোর হয়ে সবাই সে মধুময়ের মধুক্ষরা বচন সুধা পান করছেন আর উপভোগ করছেন তার মধুর হাসি, মধুর কথা, মধুর চাউনি, মধুর স্নেহ। উপস্থিত সবার কাছে এখন সুন্দর আজি সবই সুমধু, এই তো পূর্ণ এ হৃদয় পূর্ণ। একটু বেসুরো ভাবেই প্রশ্ন করা হল, হঠাৎ অনেক সময় এক একজনের ব্যবহারে চটে যায়, প্রতিশোধ নিতে ইচ্ছে করে, এর উপায় কি? ঠাকুর বললেন, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জয় করা, তাই তার হৃদয় অধিকার করা, তার ইগোকে, অহংকে কাবু করে ফেলা, রিপেন্টেন্স, অনুতাপ জাগানো। তা যদি না পারলাম, আমাদের জিদের কিম্মত কি? আর পারস্পরিক সুখই বা কোথায়? যার উপর প্রতিশোধ নেব সেও যদি ব্যথার মধ্যে সুখ বোধ না করে, তাহলে কি সুখ হয়? আমরা মানুষটাকে পেতে চাই, একটা মানুষকে হারিয়ে লাভ নেই, তবে তার মধ্যে সত্তা সম্বর্ধনার পরিপন্থী যা আছে তার নিয়ন্ত্রণ বা নিরসন প্রয়োজন। সেই জন্য তাকে শাসনে সংযত করা দরকার হতে পারে। এই শাসন হবে আবার প্রীতির শাসন, কঠোরতার মধ্যেও প্রীতি থাকবে। তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতর তোমার প্রতি প্রীতি উদ্দীপ্ত করে তুলতে পারে, তাহলেই তুমি তাকে সংশোধন করার পথ পেলে। তবে কারো ভিতর অবেশান অভিভূতি থাকলেও বারংবার চেষ্টায় তাকে ফেরানো যায়। কিন্তু ট্রিচারাস হ্যাবিট, বিশ্বাসঘাতী অভ্যাস ও ইনস্টিংক্ট সংস্কার থাকলে তাদের হৃদয় জয় করে তাদের ভিতর পরিবর্তন আনা কঠিন, অনেক ক্ষেত্রে পারাই যায় না। ট্রিচারাস বিশ্বাসঘাতক কিনা তা বুঝবো কি করে? বিশ্বাসঘাতকের একটা লক্ষণ, সবটার মধ্যে সে ডাইরেক্টলি মুখ্যভাবে, ইনডাইরেক্টলি গৌণভাবে নিজেকে স্টাবলিশ প্রতিষ্ঠা করতে চায়। তার জন্য কে যে কত করছে সে কথা মুক্ত কণ্ঠে বলে কৃতজ্ঞতা জানায় না। সে যে একটা অসাধারণ কৃতি মানুষ এবং তার গুণের জন্যই সে সর্বত্র তার সমাদর, এই কথাটাই সে কায়দা করণে, হাবে ভাবে, প্রকারান্তরে প্রতিনিয়ত জাহির করতে চায়। ফল কথা, কারো মমতায় সে কিছু করে না, নিজের হীনমন্যতায় মমতায় যা কিছু করে। কথায় কথায় ঠাকুর বললেন, আর কিছু না, তোরা যা ঠিক করছিস সেই মতো হার্ট অ্যান্ড সোল প্রাণপণ খেটে 130 টাকার সিগনেটরি স্বাক্ষরকারী 5-7 হাজার জোগাড় কর, আমি কিছুই বাকি রাখব না। এরপর অন্য কথা উঠল। প্রফুল্ল জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগত বৈশিষ্ট্যের কথা এত জোর দিয়ে আমরা বলি, সে জিনিসটা কি?
ঠাকুর বললেন, প্রত্যেক মানুষ আলাদা আলাদা হয়েছে যা দিয়ে, সেইটি তার বৈশিষ্ট্য। বর্ণ ও বংশ এর মধ্যে বিশেষভাবে ক্রিয়া করে। তারপর জন্মকালে পিতামাতার মানসিক ভঙ্গি ও ভাবভূমির ও অনেকখানি অবদান আছে এতে। আর 4টে গ্রন্থি আছে: ওডিপাস কমপ্লেক্স, এডিপাস গ্রন্থি। এর ষষ্ঠ রূপ হল ছেলের মায়ের প্রতি অনুরাগ। নার্সিসাস কমপ্লেক্স, নার্সিসাস গ্রন্থি। এর ষষ্ঠ স্বরূপ হল আত্মপ্রীতি, আত্মপ্রত্যয়, আত্মমর্যাদাবোধ। এর মধ্যে কিছু হীনমন্যতা নেই, অন্যকে খাটো করার প্রবৃত্তি নেই। হোমোসেক্সুয়াল কমপ্লেক্স, সমযৌন গ্রন্থি। এর স্বরূপস্থ হল মানুষের সামাজিকতা বোধ। আর আছে হেটেরোসেক্সুয়াল কমপ্লেক্স, অসম যৌন গ্রন্থি। সুস্থ যৌন আকাঙ্ক্ষা যেখানে ধর্মসঙ্গত বিহিত পথে আত্মপ্রকাশ করে, নরনারীর বৈধি মিলনের ভিতর দিয়ে সুপ্রজননকে সার্থক করতে চায়, তার মধ্যে এর ষষ্ঠ ব্যক্তি দেখা যায়। এগুলির বিকৃতিও ঢের হয়। সাইকোলজিতে, মনোবিজ্ঞানে কি বলে আমি ঠিক জানি না, তবে আমি এই রকমই বুঝি। যা হোক, প্রত্যেকের মধ্যে সবকটা কমপ্লেক্স গ্রন্থি থাকলেও এক একজনের মধ্যে এক একটা প্রধান, এইগুলি লক্ষ্য করে বৈশিষ্ট্য বোঝা যায়। আর সেই অনুযায়ী মানুষকে ডিল করতে পারলে, অর্থাৎ ব্যবহার করতে পারলে, মানুষ ইলেটেড, খুশি হয়ে যায়। একটা এক্সপ্রেশন, কথা শুনেই বলবে, বাহ, বিউটিফুল, সুন্দর, কি চমৎকার লোক, কেমন কথাটা বলল। এই যে একজনের বৈশিষ্ট্য ধরা, তাও নিজে অফসেট প্রবৃত্ত বিভূত হয়ে থাকলে পারা যায় না। রঙ্গিল দৃষ্টি নয়কো যখন আগ্রহ নত মন, তেমন মনেই ধরতে পারে সংস্কার কেমন। ইষ্টের রঙে যে যত রঙিয়ে থাকে, সে তত আনকালার অরঙ্গিল অবস্থায় প্রত্যেককে পর্যবেক্ষণ অনুধাবন করতে পারে। প্রায় লোকেই প্রবৃত্তির ঘোরে চলে। তাই 20 বছর যার সঙ্গে একসঙ্গে এক ঘরে থাকে, তারও বৈশিষ্ট্য হয়তো বোঝে না। এই না বোঝার দরুন কত ঠোকাঠুকি বাধায়। আবার শুধু মাথায় বুঝ হলেই যে হয় তা নয়। প্রবৃত্তি ও বিভূতির কবলে যখন আমরা পড়ে যাই, তখন কোথায় কার সঙ্গে কি ব্যবহারই সমীচীন তা জানা সত্ত্বেও আচরণে ফুটিয়ে তুলতে পারি না। তাই একটু বুদ্ধিমান লোক যারা, তারা সর্বক্ষণ ইষ্টরত হয়ে প্রবৃত্তি ও বিভূতির মুঠুম হাত উপরে থাকতে চেষ্টা করে। ফরিদপুর থেকে একটি দাদা আসলেন। শেষে ঠাকুর তাঁর কাছে ফরিদপুরের অনেকের খবরাখবর জিজ্ঞাসা করলেন। তিনি কুষ্টিয়ায় এসেছেন শুনে ডাক্তার বাবার কথা জিজ্ঞাসা করলেন। শরৎ হালদার পূর্ব প্রসঙ্গ জিজ্ঞাসা করলেন। ক্লাসে পড়াতে গিয়ে বা সভায় বক্তৃতা করতে গিয়ে কিভাবে বলতে হবে? সেখানে তো নানা বৈশিষ্ট্যের বহু লোকের সমাবেশ। ঠাকুর বললেন, প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রে কতকগুলি ঘাট থাকে, গ্রাম থাকে। তার সাহায্যে সব গদ যেমন বাজানো যায়, নানাবিধ প্রকৃতওয়ালা একটা দল এর কাছে বলতে গেলে তেমন বিভিন্ন বৈশিষ্ট্যের নার্সিসমেন্ট পোষণ পায়। যেমন তেমন ধরনের ঢেউ তুলতে হয়। সবকটা ভঙ্গি নিতে পারলে, সুর স্পর্শ দিতে পারলে প্রত্যেক ইন্টারস্টেট অন্তরাশী হবেই। গুরুত্বপূর্ণ মনজ্ঞ ভাষায় বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে সুকৌশলে বলতে হয়। হয়তো বললেন, তোমার ছেলে, তোমার স্ত্রী না খেতে পেয়ে আজ পথে এসে দাঁড়াতে বসেছে, এর সমাধান কি তুমি চাও না? ছেলে বউয়ের কথা বলেছ না, অমনি তার প্রবৃত্তি অন্তরাশী হয়ে উঠল, তার মন চেতে উঠল। সে ভাবল, কি কয় শুনে দেখি। তবে শুধু প্রবৃত্তির উস্কানি দিয়ে লাভ নেই। আর মানুষে হীন প্রবৃত্তি যেমন আছে,
উন্নত প্রবৃত্ত তেমনি ঢের আছে। বলতে গিয়ে সেগুলিকে আগুন করে তুলতে হয়। ইষ্ট, কৃষ্টি, ধর্ম, বৃহত্ত, পারিপার্শ্বিকের স্বার্থ ইত্যাদি বিষয়ে মানুষের আগ্রহকে উদ্দীপ্তিত করে তুলতে হয়। সুকেন্দ্রিক মঙ্গল কর্মে মানুষকে যতই উন্মাদ করে তুলতে পারবে, ততই বোঝা যাবে তোমার বলা সার্থক হলো। মানুষের প্রবৃত্তিগুলি রাজ্যে যেমন দাঁড়িয়ে আছে, তেমনি প্রবৃত্তিকে ঘুমায়িত করার ইচ্ছাও তার আছে। তাই বাস্তবের সঙ্গে যোগ রেখে বললে সতের প্রতি নেশা ধরিয়ে দেওয়া কঠিন কিছু নয়। মানুষের যেমন স্বার্থপরতা আছে, পরার্থপরতার প্রবৃত্তিও তাতে কম নেই, এবং সেটা তাতে কম প্রবল নয়। প্রকৃতপক্ষে পরার্থপরতাই তার স্বার্থের ভিত্তি। মানুষের যেমন আরামপ্রিয়তা ও তথাকথিত ভোগাকাঙ্ক্ষা আছে, ইষ্টার্থী ক্লেশ সুখপ্রিয়তা, ত্যাগ ও দুঃখ বরণের স্পৃহাও যে তার না আছে তাও নয়। দরকার ওইগুলিকে উস্কে দেওয়া, ওগুলির প্রতি লোভ জন্মিয়ে দেওয়া। শিল্পীর কাজই হলো তাই। প্রত্যেকটি আঙিনা থেকেই এর কর্ষণ যদি চলে, জাতের মধ্যেও প্রগ্রেসিভ মুড, প্রকৃত প্রগতিমুখী মনোভাব চালিয়ে যেতে বেশি দেরি লাগে না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।